সঠিকভাবে পরিকল্পনা করতে সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ভূমিকা। বেসরকারি উৎপাদনকারী কোম্পানির উদ্যোগগুলি তাদের উৎপাদন খরচ কমানোর মাধ্যমে লাভবান হয়েছে। তারা সরাসরি মূল্য নির্ধারণের ফলে বিদ্যুৎ বিতরণের অধিক মুনাফা অর্জন করেছে, যা জনগণের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। ঠিকাদারের অংশগ্রহণ। বিদ্যুৎ খাতের উন্নয়নের প্রকল্পে ঠিকাদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সরকারের সঙ্গে চুক্তি করে কাজ করে থাকে এবং প্রকল্পের বাস্তবায়নে অতিরিক্ত অর্থ অর্জন করেছে, যা জনসাধারণের জন্য ক্ষতিকর। সরকারি কর্মকর্তাদের ভূমিকা। সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ খাতের নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বেসরকারি কোম্পানিগুলি অধিক সুবিধা পাচ্ছে, যা খাতটির স্বচ্ছতা কমাচ্ছে। আন্তর্জাতিক ঋণদাতাদের প্রভাব। ঋণদাতাদের লাভবান হওয়া। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলি বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে। তারা ঋণের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করে এবং বিদ্যুৎ প্রকল্পে তাদের শর্তগুলি চাপিয়ে দেয় এবং আমার মনে হয় আমি হেডলাইন গুলো পড়ে যাই, ডিটেলস না। হ্যাঁ, সেটাই চাই, হেডলাইন পড়ে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বলে গণ্য হোক না, আমি তো সামারিটা দিচ্ছি। হ্যাঁ, সামারিটা দিচ্ছি আমি, এটা ঠিক করে যাই, কারণ এটা বিশাল সাবজেক্ট তো। আচ্ছা, ঋণদাতারা লাভবান হওয়া। ঋণের শর্ত বলি। অর্থনৈতিক প্রভাব। অপব্যবহার ও দুর্নীতি। অপব্যবহারের চিত্র, দুর্নীতির উদাহরণ, দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপ। আপনারা তো ওখানে দেখছেন, আমার গলাও শুকিয়ে গেছে। বিদ্যুৎ বিলের প্রভাব। উচ্চ বিদ্যুৎ বিল, সাবসিডির অভাব, বাজেটের ঘাটতির প্রভাব। অর্থনৈতিক চাপের উৎস। ঋণের চাপ, বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং ব্যয়ের চাপ। সামাজিক প্রতিক্রিয়া। জনগণের অসন্তোষ, সমাজের প্রতিক্রিয়া, আর্থিক সচেতনতা বৃদ্ধি। পৌঁছে যাবে, তোমার বক্তব্য বলে শেষ করে। আচ্ছা, স্মার্ট প্রিপেড মিটার প্রকল্প আপনারা তো নিজেরাই বুঝতেছেন কি করতেছে এই প্রকল্প দিয়ে, কিন্তু এটার যে নেটওয়ার্কটা তৈরি করতেছে, এই নেটওয়ার্কটা হচ্ছে হলো কিছু ব্যক্তির নেটওয়ার্ক, এবং যেখানে জানা যায় যে ওই সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনদের মধ্যে আছে, এবং তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে এই প্রিপেড মিটারে। আমি আর প্রকল্পের পটভূমি কিছু পড়তেছি না। হ্যাঁ, তারপর দুর্নীতির প্রভাবগুলো আছে। দুর্নীতির প্রতিরোধের উপায়, ভবিষ্যৎ পরিকল্পনা। এখন রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন। রূপপুর প্রকল্পের চুক্তির কার্যক্রম, রূপপুর প্রকল্পের দুর্নীতির প্রতিকার, রূপপুর প্রকল্পের অর্থনৈতিক প্রভাব, দুর্নীতির আন্তর্জাতিক চিত্র। এই রূপপুরের ব্যাপারে আপনাদের বলি, রূপপুরে যেটা করেছে, আমি পরে রূপপুরের জন্য আরেকটা পাতা পরে আর্থিক কত লুটপাট সেটা পরে বলবো আমি। রূপপুরে কিন্তু এটাকে চালু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন লাইন না হবে। তার অর্থ হচ্ছিল যে সুদের টাকা গুনতে হবে, বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু সুদের টাকা গুনতে হবে তাদেরকে। তো এবং দাম তো বাড়ানোই আছে। তারপরে
যেটা তৈরি করেছিল যে ভারতীয় ম্যানেজমেন্ট এটাকে চালাবে টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে। তো এগুলোতে অনেক টাকার দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ খাত দুর্নীতির ফলাফল, দুর্নীতির প্রতিকার। এই সবাইকে ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে রূপপুরের রূপপুরের উপর বলতে চাই। রূপপুরের উপরে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে মামলা। রূপপুরের যেটা হয়েছে আপনার রূপপুরে তুমি ওই দুর্নীতির ব্যাপারটাতে আসো। হ্যাঁ, দুর্নীতি কিভাবে করছে? দুর্নীতি প্রতিরোধ না, দুর্নীতিটা কি? আপনার দুর্নীতি হচ্ছিল রাশিয়ান পরামর্শক নিয়োগ, জি ভারতের ক্যাশ অ্যান্ড কাউন্ট স্কিম, পেমেন্টের অভাব ও স্যাংশন, রাশিয়ান কনসালটেন্সি নিয়োগ, স্কেপের সীমাবদ্ধতা, স্কোপের সীমাবদ্ধতা, পেমেন্টের সমস্যার সমাধান। আপনি যা বলবেন ওটা দেখাবেন। সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমের ডিজাইনের হয়েছে, তারপর কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা, দুর্ঘটনার ঝুঁকি, তারপরে ইমার্জেন্সি কন্ট্রোল সিস্টেমের বাস্তবতা, রূপপুর পারমাণবিক প্রকল্পের ভবিষ্যৎ ঝুঁকি। রূপপুর পারমাণবিক পরিকল্পের নিরাপত্তা ব্যবস্থা, রূপপুর প্রকল্পের ঝুঁকির কত বিলিয়ন ডলার এখানে ঘাপলা আছে সমস্যা হচ্ছে এটা টেকনিক্যাল যে সাপোর্ট আছে এটা নিয়ে, এটা তো পারমাণবিক জিনিস তো। হ্যাঁ, সেগুলো এখানে দেখানো আছে। এবং রূপপুরে যে দুর্নীতিটা হয়েছে, এটা আমি বলি, এই রূপপুরের তো 500 মিলিয়ন ডলার তারা নিয়ে গেছে এটা, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা যেটা ই করেছি আর কি। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। এই প্রিপেড মিটার বাণিজ্যতেও এই তাদের একটা সিন্ডিকেট, মানে 71,20,000 গ্রাহকের কাছে মিটার পৌঁছাবে, এবং সেখানে তারা বিরাট অঙ্কের একটা প্রায় 36 কোটি টাকা পাচার কিন্তু অর্থ এখান থেকে নিয়েছে আর কি। আর 1,235 কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে মাত্র করেছে, এবং এর মধ্যে দুর্নীতি করেছে 617 কোটি টাকা। মিটার সরবরাহ স্থাপন খরচের বাস্তবায়নের ছিল 4,500 কোটি টাকা, সেটা এখন 12,000 কোটি টাকা করেছে। তো এইভাবে তারা একটার পর একটা দুর্নীতি করে বিদ্যুৎ খাতকে মোটামুটি ভাবে একটা এখন ভুগলা করে দিচ্ছে, কিছুই দেয় না বিদ্যুৎ খাতের। আর এখানে আপনার এই যে এইটা বার্তা দেখো একটু,
দুর্নীতির ধরনটা দেখাবো। দেখছেন এখানে প্রতি মিটারের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা, ক্রয় করেছে 6,200 টাকা দিয়ে, অতিরিক্ত 1,720 টাকা প্রতি মিটারে। তো মিটারের অ্যামাউন্ট তো বলছি আপনাদেরকে, তাহলে কত টাকা নিয়ে গেছে। আপনি আলাদা করতে পরে আমাকে একটু কল এবং এনআইসি কার্ডের দাম 2,000 টাকা, সেটা ধরেছে 5,295 টাকা। জরুরি টাটা কনসালটেন্টের ইউনিটের দাম 1 লাখ টাকা, সেখানে রয়েছে 3,13,000 টাকা। এইভাবে মানে এই যে দেখানো হচ্ছে, আপনার বারে দেখছেন তো দেখানো হয়েছে এটা। তো সর্বক্ষেত্রে দুর্নীতি, কোন ক্ষেত্রেই দুর্নীতির শেষ নেই। তারপরে আসেন এলএনজিতে। এলএনজির কাজে দুর্নীতি একটা চক্র। তারা আপনার এখানে দেখেন দেখানো হয়েছে, এইটা বার্তা দেখাও, 6 বছরে 1,66,000 কোটি টাকা খোলা বাজার থেকে আমদানিকৃত কার্গোর 77টি, আর সরবরাহ কোম্পানির সংখ্যা হলো 23টি, মূলত 4টি। গুরুত্বপূর্ণ সরবরাহকারী হলো এই যে ভিটল এশিয়া, তারপর গানভর, টোটাল অ্যান্ড অ্যাক্সেলারেটেড এনার্জি। তো এখানেও তারা লুটপাট করেছে। গত অর্থবর্ষের খরচ 42,643 কোটি টাকা। গ্যাসের দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ করেছে 290 থেকে 300 কোটি ঘনফুট। এলএনজির সরবরাহ সক্ষমতা 110 কোটি ঘনফুট, সরবরাহ হয়েছে 90 কোটি ঘনফুট, একটু বেশি। এইভাবে তার খরচ দেখিয়ে লুটপাট করেছে। আর এই সরবরাহী চক্রের ক্ষমতার অপব্যবহার করেছে। মুখ্য সরবরাহী সিঙ্গাপুরের বিটল এবং গানবর, এই দুইটাই হচ্ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল আহমেদের কোম্পানি। উন্মুক্ত দরপত্র করে নেই, শুধু ছাত্র কোম্পানিগুলোকে কাগজপত্র দেওয়া হয়েছে। গভর্নমেন্ট টোটালের বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষের অনিয়মের অভিযোগ আছে। 20 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জরিমানা করেছে। বিটলকে 66 কোটি ডলার, গনভরকে 66 কোটি ডলার এবং টোটালকে 13 কোটি ডলার। মানে এটা মানে খারাপ কোম্পানিগুলোকে নিয়ে আসছে। কোম্পানিগুলোর নাম আছে? হ্যাঁ, নাম বললাম তো। আর দায়মুক্ত আইন, বিশেষ ক্ষমতা আদালতে চ্যালেঞ্জ করা নিষিদ্ধ। পুরনো তালিকা ধরে ক্রয় বিক্রয়, দরপত্রে অংশ নেওয়ার সুযোগ বন্ধ। 23টি কোম্পানির তালিকায় কার্যকর ছিল 4টা কোম্পানি। তারা গ্যাস এক্সপ্লোরেশন না করে কমিশন বাণিজ্য করার জন্য গ্যাস বিদেশ থেকে নিয়ে আসছে। আমার দেশে গ্যাস রিজার্ভ থাকা সত্ত্বেও আমরা গ্যাস উত্তোলন করি নেই। অভিযোগ ও প্রমাণ, বিটল এশিয়ার সঙ্গে নসরুল আহমেদের যোগসূত্র, পাওয়ারকো ইন্টারন্যাশনাল নিবন্ধন ও সংশ্লিষ্টতা, পরিবারের আত্মীয় স্বজনদের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ, সুপারিশ দুর্নীতি তদন্ত, দোষীদের শাস্তি, নতুন তালিকা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, বিশেষ ক্ষমতা আইনের সংস্কার। এখন এই যে বিদ্যুতের যে ইচ্ছামতো লুটপাট, যে ফিগারটা আমরা চাচ্ছেন আর কি, আপনার ফিগারটা হচ্ছিল 15 বিদ্যুৎ খাতের মোট ব্যয় 15 বছরে মোট খরচ হল 2,830 কোটি ডলার। বর্তমান বিনিময়ের হারে 3,33,900 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে
প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে। 15 বছরে মোট খরচ হলো 2,0830 কোটি ডলার। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি ডলার টাকা, শুধু ক্যাপাসিটি চার্জ চলে গেছে। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা, 18-19 হয়েছে 8,900 কোটি টাকা, 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যা দিয়ে আরো পাওয়ার স্টেশন করা যেত। আর এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। ওখানে বারে দেখানো হয়েছে। ক্যাপাসিটি চার্জ ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য টপ 10 কোম্পানিজ, ওখানে দেখাচ্ছে, আপনি লেখা আছে, দেখে নেন আপনারা। হ্যাঁ, তাতে সামিট হলো হাইয়েস্ট আর ডোরিন গ্রুপ হলো সবচেয়ে কম। কুইক রেন্টাল সাধারণত আসে আপৎকালীন জন্য, কিন্তু এরা কুইক রেন্টাল এনে আপনার 2 বছরের জায়গায় 15 বছর পর্যন্ত চালাচ্ছে। এবং এইসব কুইক রেন্টালের পিছনে আবার সরকার 75% বিনিয়োগ করেছে উইদাউট এনি রিটার্ন। তো এই যে এখানেও একটা লুট। ভারত থেকে বিদ্যুৎ আমদানি 9 বছর ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। ব্রেকআপ দেওয়া আছে 2023 পর্যন্ত, ব্রেকআপ দেওয়া আছে এখানে আপনারা ওখানে দেখছেন তো আপনারা, 12 দেওয়া আছে। দায়মুক্তি আইন বিচারের বন্ধের প্রভাবে এই দরপত্র, উন্মুক্ত দরপত্র নিষিদ্ধ করেছিল। আদালতের চ্যালেঞ্জ সুযোগ নেই। পরিবীক্ষণ ও মূল্যায়নের বিভাগের রিপোর্ট এটা আইএমএডি, আমাদের সরকারের যে আইএমএডি আছে এটা তাদের রিপোর্ট। এটা এখানে সুপারিশ এগুলো আছে, এগুলো তো বলার কোন দরকার নেই আর কি। আপনি তো এই মন্ত্রণালয়টা চালিয়েছেন, আপনার অভিজ্ঞতা আছে। গত 15 বছরে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতের মানে আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন আর কি? বিদ্যুৎ খাতের হচ্ছিল যে বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে।
কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায়, এবং তাই বের করে নিয়ে গেছে তারা। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প, আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম, সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি। কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারবো। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে, আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা, 5 বছর তো ছিলাম আমরা, মাত্র পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে নিয়ে গেছি আমরা। এরা 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল। আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টের, সেগুলোও চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্ট গুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে, এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তারা তো কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ার্ড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো উন্মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট, পাবলিকদের জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমরা টেন্ডার করলা না কিনলা, সেটার কি, এটা কি ক্লজ আছে এটা আমরা জানি না, এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে, বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো উই ক্যান রিনেগোশিয়েট, উই ক্যান টক। আমরা তো বন্ধ করতে যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি, এবং ওখান থেকে ওই আলোচনাটা করে ওই টেন্ডার ডকুমেন্ট হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজ গুলো ঠিক নেই, এই ক্লজ গুলো আপনারা আলোচনা করেন। আলোচনা করে তাদের সাথে যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিন গুলোতে ইনস্পেকশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি, তাহলে ক্যাপাসিটি চার্জটা কিছুটা কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। তাহলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি যা তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছি সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো 27 সালে যে ধরা খাবো আমরা সবাই। তো এখন থেকে যদি আমরা বেলটা টাইট না করি, তাহলে কিন্তু 27 সালের মধ্যে আমাদের খুব বিপদ এসে যাবে। তা আমি দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেই জন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্ট গুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্ট গুলো দেখা,
এবং আমরা নাগরিক সমাজ, তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো, আমাদের দলও আমরা কথা বলতে পারবো। তো মোটামুটি ভাবে এই সরকার যেটা করেছে যে খিদা আছে, সুতরাং যেমন করে খিদা পূরণ করে আমরা লুটপাট করে নিয়ে যাও, তো সেটাই তারা করেছে। তো সুতরাং এই বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল না, যে কোনো সময় মুক্ত হতে বলবে। 27 সালের বিপদটা একটু করে এলাবোরেট করবেন। আমাদের ফরেন এক্সচেঞ্জ ঘাটতি পড়ে যাবে, ফরেন এক্সচেঞ্জ ঘাটতি হয়ে যাবে, টাকা ছাপানো হবে, টাকা ছাপায় ইনফ্লেশন বাড়বে, তো এখানে ইমাজিন কি হবে দেশের। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ 1 লাখ কোটি টাকা চলে গেছে, লাভবান কারা হচ্ছে?